একবারের কথা, কোনো একটি গ্রামে আরোহী এবং স্বপ্না নামের দুই বোন তাদের মায়ের সঙ্গে বসবাস করত। কয়েক বছর আগে কোনো একটি ভয়ঙ্কর অসুখের কারণে তাদের বাবার মৃত্যু হয়, আর এরপর দুই বোনের ভরণপোষণের সকল দায়িত্ব এসে পড়ে সাবিত্রীর ওপর, এবং সে রাত দিন পরিশ্রম করে তাদের দুই বোনের ভরণপোষণ চালাতো। এভাবেই সময় কাটছিল। হঠাৎ করেই একদিন সাবিত্রীর শরীর খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। নিজেদের মাকে এমন দেখে দুই বোনের পায়ের নিচের মাটি সরে যায়। তারা দ্রুত তাদের মায়ের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। মা, আমার আর মনে হয় না যে আমি বাঁচতে পারবো। আমার তোমাদের বাবার কাছে যাওয়ার সময় হয়ে গেছে। মা আরোহী, আমার যাবার পর এই বাড়িটি তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে, আর তোমাদের কাছে খাবার জন্য কোনো কিছু নেই। মা, তাই তুমি তোমার চাচা কিশোর দাসের বাড়িতে চলে যেও। তোমার চাচা খুব ভালো মনের একজন মানুষ, কিন্তু তোমার চাচি কিছুটা রাগী। ওনার রাগ সহ্য করে নিও, কারণ ওই বাড়ি ছাড়া এখন তোমাদের আর কোনো ঠিকানা নেই। আমাকে মাফ করে দাও মা, আমি তোমাদের খেয়াল রাখতে পারলাম না। না না মা, এমনটা বলো না। তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখো, আমরা দুই বোন তোমার খুব ভালো চিকিৎসা করাবো। মা, চোখ খোলো। এখনই তো তুমি আমাদের সঙ্গে কথা বলছিলে, তাহলে এখনই আবার কি হলো? হঠাৎ করে তুমি চোখ বন্ধ করলে কেন? মা, চোখ খোলো। মা, দয়া করে আমাদের কথা শোনো। মা, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। দুই বোন ভীষণ ভেঙে পড়ে। তারা অনেক বেশি কান্না করে। এরপর তারা তাদের মায়ের দেহের দাহ করে দেয়। এরপর তারা তাদের মায়ের শেষ ইচ্ছা মনে করে তাদের চাচা চাচির বাড়িতে চলে যায়। দুই বোনকে দেখে তাদের চাচি প্রচণ্ড রাগান্বিত হয় এবং তাদের দুইজনকে থাপ্পড় মেরে বলে, তোমাদের মতো অপয়া গরিব দুই বোনের আমার বাড়িতে পা রাখার সাহস কীভাবে হলো? এমন প্রাসাদের মতো বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই তোমাদের। তোমাদের সাথে তো সকল সম্পর্ক আমি ভেঙে দিয়েছিলাম, আর তোমাদের মতো গরিবদের সাথে সম্পর্ক রাখার কোনো প্রশ্নই আসে না। পুরো বাড়ি নোংরা করে দিল। এখন আবার ভালোভাবে পরিষ্কার করতে হবে। যাও, বেরো এখান থেকে নিজেদের অপয়া চেহারাগুলো নিয়ে। জানি না কোথায় থেকে সব চলে আসে। চাচি, আমরা দুই এতিম বোন এখন কোথায় যাব? এখন তো তোমরাই আমাদের সাহারা। দয়া করে তোমাদের বাড়িতে থাকার জন্য একটু জায়গা দাও। সুমনা, তুমি এতটাও কঠোর হয়েও না। এখন এই দুই বেচারি বোন কোথায় যাবে? সুমনা তার স্বামীর কথা শুনিয়ে তাদের দুই বোনকে বাড়িতে রাখতে রাজি হয়ে যায়, কিন্তু শুধুমাত্র বাড়ির চাকরানী হিসাবে। তাদেরকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, এমনকি যখন মন চাইতো তখন নির্দয়ভাবে তাদেরকে মারত। তাদেরকে শুকনা বাসি পচা খাবার দিত আর পরার জন্য ছেঁড়া ফাটা পোশাক। দুই বোন নিজেদের ভাগ্য মনে করে সব কষ্ট সহ্য করে নিচ্ছিল। এমনই একদিন সুমনা দুই বোনকে দিয়ে কাজ করানোর পর তাদেরকে খুব বাসি পচা খাবার খেতে দেয়। আপু দেখো, খাবার থেকে কত দুর্গন্ধ আসছে। চাচি ঠিকই বলেছিল, উনি আমাদের ক্ষুধা কি জিনিস বোঝাবে। দেখো, সারাদিন আমাদেরকে দিয়ে গাধার মতো খাটালো, আর এখন পচা খাবার দিচ্ছে। আমার সারাদিন কাজ করে ব্যথাতে গা হাত পা একদম টনটন করছে। আপু, চাচির সন্তানরা যেভাবে স্কুলে যায় ওইভাবে আমিও স্কুলে যেতে চাই, আর পড়ালেখা করে অনেক বড় হতে চাই, যেন আমরা একটা ভালো জীবন কাটাতে পারি। স্বপ্না, আমার বোন, দেখ তোর স্বপ্নটা অনেক ভালো, কিন্তু বিশ্বাস কর, স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। চাচি কখনোই তোকে পড়ার পারমিশন দিবে না। উনি সবসময় আমাদের বাড়ির কাজেই লোক ভাবে। তাহলে তোকে স্কুলে কিভাবে যেতে দিবে? আর আজ তো দেখ, একদম সহ্যের সীমা পার করে গেছে। পচা খাবার দিয়েছে, মাছি উঠছে খাবারে, আর তাও 2 দিন পর খেতে দিয়েছে। এখন তুই বল, কিভাবে আমাদের স্কুলে যেতে দেয়? আরোহী এবং স্বপ্না নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক সেই সময় সেখানে স্বপ্না চলে আসে এবং সে কিছু না বলেই আরোহীকে একটা থাপ্পড় দিয়ে বলে, অপয়া আরোহীর বাচ্চা কোথাকার! তোর মনে আছে আমি তোর থেকে আদাওয়ালা চা চেয়েছিলাম, কারণ আমার মাথা ব্যথা করছে। কিন্তু তোদের দুই অপয়ার তো সময় মতো খাবার পাওয়া যায়, কাজ টাজ কিছু করার প্রয়োজন নেই। 24 ঘন্টা বসে থাকিস আর গল্প করিস। চাচি ক্ষমা করে দাও, আমার মাথা থেকে বিষয়টা একদম বের হয়ে গিয়েছিল। তুমি আমাকে 5 মিনিট দাও, আমি এক্ষুনি তোমার আদা চা বানিয়ে দিচ্ছি। এমনটা বলে আরোহী তাড়াতাড়ি করে তার চাচির জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসে এবং অনেকটা সাহস জুগিয়ে সে স্বপ্নার পড়ালেখার কথা তার চাচির কাছে জানায়। চাচি, আমি তোমার যে কোনো কাজ করতে প্রস্তুত, যে কোনো গোলামি করতে, তোমার যে কোনো অত্যাচার আমি সহ্য করে নেব। কিন্তু আমি হাত জোর করে তোমার কাছে একটাই মিনতি করছি, দয়া করে আমার বোনকে পড়ালেখা করতে দাও।
ওকে একটা সরকারি স্কুলে অ্যাডমিশন করিয়ে দাও। মা যখন জীবিত ছিল আমরা দুইজনেই সরকারি স্কুলে যেতাম। ওর পড়ালেখা করার অনেক শখ। আরোহী এমনটা বলতেই তার চাচি সুমনা প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় এবং সে টকবগে গরম চায়ের পেয়ালাটি আরোহীর ওপর ফেলে দেয়, যার কারণে তার হাতটি পুড়ে যায়। এরপর সে ওই হাতটাই মুচড়ে ধরে বলে, অপয়া কোথাকার, তোর বোন পড়ালেখা করে এমন কি বড় মানুষ হবে, থাকতে হবে তো সেই আমার বাড়ির চাকরানি হয়েই। আজকে তো সাহস করে বলে দিয়েছিস, কিন্তু ভবিষ্যতে যদি আর একবারও এমন কথা বলিস তাহলে এই বাড়ি থেকে বের করে দেব। এরপর রাস্তাতে ভিক্ষা করে রাস্তাতেই থাকিস, বাড়িতে থাকার জন্য জায়গা দিয়েছি, এতে তোমার হচ্ছে না? মহারানীর বোন নাকি স্কুলে যাবে, যা এখান থেকে, অপয়া কোথাকার। বেচারি আরোহী কান্না করতে করতে সেইখান থেকে তার রুমে চলে যায়। অন্যদিকে তার ছোট বোন তার জন্য হলুদের প্রলেপ বানিয়ে নিয়ে আসে এবং বলে, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকে আমার জন্যই এত কিছু হলো। এই যে হলুদের প্রলেপটি তুমি লাগিয়ে নাও, তাহলে তোমার ক্ষত ঠিক হয়ে যাবে। আর আজকের পর ভুলেও কখনো স্কুলে যাবার কথা বলবো না। আজকের পর থেকে আমার মাথা এবং মন থেকে স্কুলে যাওয়ার কথাটি বের করে ফেলবো। আপু আজকের রাতটা পানি খেয়েই কাটাতে হবে, কারণ খাবার তো পচা। এমনটা বলে স্বপ্না অনেক কান্না করে। আরোহীও নিজের ক্ষতস্থানে হলুদের প্রলেপ লাগিয়ে নেয় এবং দুই বোন বাসি পচা খাবারগুলো ফেলে দিয়ে পানি খেয়েই কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় সুমনা আরোহীকে ডাকে এবং তাকে বলে, শোন অপয়া, আমার বোন আসছে, আর আমার বোনের নোংরা জায়গা একদম পছন্দ নয়। এর কারণে পুরো বাড়িটি খুব ভালোভাবে পরিষ্কার করে দিবি, আর 5 রকম আলাদা আলাদা খাবার বানিয়ে দিবি, কারণ আমার বোনের বিভিন্ন রকম খাবার খুব ভালো লাগে। আর স্বপ্নার বাচ্চা, তুই পুরো গার্ডেনটি ভালোভাবে পরিষ্কার করে দিবি। যদি তোদের দুই বোনের কারণে কোনো ভুল হয়, মনে রাখিস আমি তোদের কিন্তু ছাড়বো না। যা, মুখের দিকে না তাকিয়ে এখন কাজ করতে যা। জানি না কি পাপ করেছিলাম, যার কারণে এই অপয়া দুইটা বোন ঘাড়ে এসে পড়েছে। বেচারি আরোহীর হাতে এখনও ফোসকা পড়েছিল, এখনও প্রচণ্ড ব্যথা করছিল আর জ্বালা করছিল, কিন্তু তার এতটাও সাহস ছিল না যে সে তার চাচিকে কাজের জন্য না করবে। সে বাধ্য হয়ে তার সেই ক্ষত হাত নিয়েই কাজ করতে থাকে। প্রথমে সে পুরো বাড়িটি পরিষ্কার করে, এরপর ক্ষত হাত নিয়ে এত ব্যথা নিয়েও সে চুলার কাছে গিয়ে 5 রকম খাবার বানায়। অন্যদিকে স্বপ্না গার্ডেনটি পরিষ্কার করছিল। এভাবেই দুই বোন নিজেদের কাজ করছিল। কিছুক্ষণ পর সুমনার বোন চলে আসে এবং দুই বোন মিলে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ করে বিনিতার নজর পড়ে দুই বোনের ওপর। ছি ছি সুমনা, তুই এত বেশি গরিব অপয়া কাজের লোক কেন রেখেছিস? ওদের কাপড় থেকে কত দুর্গন্ধ আসছে, দেখতে পাচ্ছিস? এই খাবার কি ওরা বানিয়েছে? ছি ছি, তুই ভুলে গেছিস আমার একটা স্ট্যাটাস আছে? তুই ভালো করেই জানিস আমার বাড়ির কাজের লোকগুলোরও পরিস্থিতি কেমন, আর এই খাবার আমি খাবো না। ছি, এমন গরিব মানুষের হাতের খাবার আমি খাবো? এমন গরিব মানুষকে কিভাবে সহ্য করিস তুই? আরে বিনিতা, তুমি রাগ করছো কেন? তুমি আমার সব থেকে ভালো বোন, তোমাকে আমি রাগান্বিত দেখতে পারি না। তোমাদের যদি এই কাজের লোক পছন্দ না হয় তাহলে কোনো ব্যাপার না। রাহুলের বাবা বাড়িতে নেই, আমি এক্ষুনি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি। শুধু তুমি রাগ করো না, তুমি যদি রাগ করো তাহলে আমি ক্লাবের মেম্বারশিপ কিভাবে পাবো? এই যে অপয়া, শোন, তোরা দুইজন এই বাড়ি থেকে বেরিয়ে যা, এখানে তোদের আর কোনো কাজ নেই, আর দ্বিতীয়বার এই চেহারা নিয়ে এই বাড়িতে আসবি না। চাচি, এটা তুমি কি বলছো? এত রাতে আমরা দুই বোন কোথায় যাব? তোমরা ছাড়া কে আছে আমাদের? চাচি, আমি তোমার সামনে হাত জোড় করছি, তোমার পা ধরছি, দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দিও না। হ্যাঁ চাচি, দয়া করে আমাদেরকে বের করে দিও না। এত রাতে আমরা কোথায় যাব? দয়া করো আমাদের ওপর। তুমি যা বলবে সব কিছু করতে প্রস্তুত, কোনো বিচার দেওয়ার সুযোগ দিব না। কিন্তু তাদের নির্দয় চাচি তাদের উপর একটুও দয়া হয় না। তাদের দুইজনকেই সে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তারা দুই বোন রাতের অন্ধকারে এদিক থেকে সেদিক হাঁটছিল। কিছুদূর যাবার পর হঠাৎ করেই তারা একটা বন্দি পাখি দেখতে পায়, যে অনেক ক্ষতবিক্ষত ছিল। আরোহী তাড়াতাড়ি করে সেই পাখিটির কাছে যায় এবং তাকে মুক্ত করে। প্রথমে তাকে নদী থেকে পানি পান করায় এবং কিছু গাছ দিয়ে তার ক্ষতস্থানে প্রলেপ দেয়। যখনই সেই পাখিটি ঠিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে নিজের আসল রূপে চলে আসে। আসলে সেই পাখিটি একটা পরী ছিল। তোমরা দুইজন সত্যিই অনেক ভালো, একটা পাখিকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করলে, তাই আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। চলো আমার সঙ্গে, আমি তোমাদেরকে জাদুর 3টি নেকলেসের নদীর কাছে নিয়ে যাব। এমনটা বলে পরী তাদের দুই বোনকে জাদুর 3 নেকলেসের নদীর কাছে নিয়ে যায়।
প্রথম নদীতে অনেক সোনার নেকলেস ছিল, দ্বিতীয় নদীতে প্রচুর হীরার নেকলেস এবং তৃতীয় নদীর কাছে কিছু ছোট ছোট নিষ্পাপ বাচ্চা বসেছিল। আরোহী, স্বপ্না, এগুলো আমাদের 3টি জাদুর নদী। তোমরা যদি সোনার করো তাহলে তোমাদের সামনে অনেক সোনা আসবে। দ্বিতীয় নদী থেকে যদি হীরার নেকলেস পরো তাহলে অনেক হীরার মালিক হবে। আর যদি তোমরা তৃতীয় নেকলেসের নদী থেকে একটা নেকলেস পরো তাহলে এই সকল বাচ্চারা ডাইনির বন্দিদশা থেকে মুক্তি পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমরা 10,000 টাকা পাবে। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা সোনার নেকলেস থেকে সোনা নিতে চাও নাকি হীরার নেকলেস থেকে হীরা নিয়ে অনেক দিন অনেক ভালোভাবে জীবনযাপন করতে চাও, নাকি এই মাছুম বাচ্চাদেরকে মুক্তি দিতে চাও? পরি, সবসময় আমাদের মা আমাদেরকে শিখিয়েছে যে বিপদগ্রস্ত মানুষদেরকে অবশ্যই সাহায্য করা উচিত আর কখনো লোভ করা উচিত নয়। এই মাসুম বাচ্চাগুলো নিজেদের পরিবার থেকে আলাদা। আমরা জানি আত্মীয় পরিবার থেকে আলাদা হওয়ার কষ্ট কতটুকু। এর কারণে আমরা ধন সম্পদের লোভ করব না। ছোট বাচ্চাদেরকে মুক্তি দিয়ে 10,000 টাকা নিয়ে ছোটোখাটো একটা কাজ শুরু করব। সেখান থেকে পরিশ্রম করে আমরা নিজেদের দিনাপাত করব। তোমরা দুইজন ধন সম্পদের লোভ করনি, এর কারণে আমি সোনা এবং হীরার নেকলেস তোমাদেরকে দিচ্ছি। আমি তো শুধু তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, তোমরা তোমাদের পরীক্ষাতে পাশ করেছো। স্বপ্না এবং আরোহী অনেক খুশি হয়। তারা পরীকে ধন্যবাদ জানিয়ে হীরা এবং সোনার নেকলেস নিয়ে সেখান থেকে চলে আসে, যার কারণে দুই বোনের কাছে অনেক ধন সম্পদ চলে আসে। তারা নিজেদের অনেক বড় একটি বাড়ি নির্মাণ করে এবং মহারানীর মতো সেই বাড়িতে জীবনযাপন করে এবং তারা গ্রামের অনেক বড় একটি স্কুলে পড়ালেখাও করতে যেত। এখন তাদের জীবনে কোনো জিনিসের কোনো প্রয়োজন নেই, কিন্তু খবরটি যখন সুমনা জানতে পারে তখন সে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। আমার বাড়িতে পচা খাবার খেয়ে জীবনযাপন করা সামান্য কাজের লোক এখন মহারানীর মতো জীবনযাপন করছে আর এত বড় স্কুলে পড়ালেখাও করতে যাচ্ছে, কিন্তু এটা কিভাবে হতে পারে? গ্রামের মানুষদেরকে সোনা এবং হীরা এভাবে বিলাচ্ছে যেন নিজেই কোনো স্বর্ণকার। খবর তো নিতেই হবে, এর পেছনের রহস্যটা কি? এমনটা বলে সুমনা দুই বোনের ওপর নজর রাখতে শুরু করে। এরপর একদিন যখন তারা দুই বোন 3 জাদুর নেকলেসের নদীর কথা বলছিল তখন সে সব কিছু শুনে নেয়। সেই সময়ই সে জানতে পেরে যায় যে কালো পাহাড়ের পেছনে 3টা জাদুর নেকলেসের নদী আছে। এরপর সুমনা তার বোন বিনিতাকে নিয়ে কালো পাহাড়ের পেছনে 3টি জাদুর নেকলেসের নদীর কাছে চলে যায়। তারা দুই বোন ছিল প্রচুর লোভী। আমরা এই বাচ্চাদেরকে কেন সাহায্য করব? ওরা আমাদের কি লাগে? ডাইনি ওদেরকে রান্না করে খেয়ে নিক, এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা তো ধন সম্পদ চাই। ওদেরকে সাহায্য করার চক্করে কি আমরা সোনা আর হীরা হারিয়ে দিব নাকি? না না, এমনটা কখনোই হবে না। আমরা তো সোনা এবং হীরার নেকলেস চাই, যার সাহায্যে আমরা অনেক বড় লোক হয়ে যাব। আমরা কারো সাহায্য করতে চাই না, আমরা তো বেশ ধন সম্পদ চাই। কি বিনিতা, আমি ঠিক বলছি তো? দুই বোন লোভ করে এবং তারা যখনই সোনা এবং হীরার নদীর নেকলেস পরে সঙ্গে সঙ্গে তারা সেই নদীর মধ্যে পড়ে যায় এবং সেই নদীতে ভাসতে ভাসতে তারা অনেক দূরে চলে যায় আর কখনোই তারা ফিরে আসতে পারে না। এভাবেই সুমনা এবং বিনিতা তাদের লোভ এবং নিষ্ঠুরতার শাস্তি পেয়ে যায়। অন্যদিকে আরোহী এবং স্বপ্না তাদের ভালো স্বভাব এবং লোভ না থাকার কারণে হাসি খুশিতে রানীর মতো জীবন কাটায়। কোনো একটি গ্রামে সুজাতা তার স্বামী সঞ্জিত ও 2 মেয়ে কণিকা আর মায়ার সঙ্গে বাস করত। তারা 4 জন বেশ হাসি খুশিতেই থাকত, কিন্তু তাদের এই হাসি খুশি জীবন বেশি দিন রইল না। একদিন হঠাৎ করে সুজাতার স্বামী সঞ্জিত গুরুতর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। স্বামীর মৃত্যুর পরে সুজাতা তার 2 মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল। এরপর সুজাতার অনিচ্ছা থাকা সত্ত্বেও তার কিছু নিকট আত্মীয় স্বজন তাকে বুঝিয়ে সুঝিয়ে কমলেশ নামে একজন লোকের সঙ্গে দ্বিতীয় বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরে সুজাতা জানতে পারল যে কমলেশ নেশাগ্রস্ত লোক ছিল। কমলেশ সকালের নাস্তা থেকে রাতের ডিনার পর্যন্ত মদ দিয়ে করত। মাতাল হয়ে বাসায় ফিরে সে সুজাতাকে অনেক মারধর করত আর মদ খাওয়ার জন্য তার কাছ থেকে টাকা চাইত। সুজাতার টাকা কোত্থেকে দেবে? সুজাতার কাছে টাকা না পেয়ে কমলেশ সুজাতাকে অনেক নির্যাতন করত। এভাবে নির্যাতন সহ্য করতে করতে একদিন সুজাতা মারা গেল। সুজাতা তো মৃত্যুবরণ করে তার স্বামীর হাত থেকে বেঁচে গেল। এখন বাকি রইল তার 2 মেয়ে কণিকা ও মায়া। কমলেশ কণিকা ও মায়ের উপরেও অনেক অত্যাচার করত, বিনা কারণে মারধর করত। একদিন 2 বোন ঘুমিয়েছিল, তখন কমলেশ তাদের কাছে আসলো আর বলল, এই, তোরা 2 জন শুধু শুয়েই থাকবি? ও
তাড়াতাড়ি টাকা ইনকাম করে নিয়ে আয়। বাবা, আমরা টাকা কোত্থেকে ইনকাম করে আনবো বলো? আমরা তো ছোট। অত ভালোবেসে বাবা বলে ডাকতে হবে না। আমি তোমাদের আপন বাবা নয়, সৎ বাবা, সৎ। তোদের মা তো মারা গিয়ে শান্তি পেয়ে গেছে, আর তোদেরকে আমার কাছে রেখে গেছে। কি ভেবেছিস আমি তোদেরকে ইনকাম করে খাবো? তোর মার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছিলাম যাতে তোর মা আমাকে কামাই করে টাকা দেয়, আর সেই টাকা দিয়ে আমি মদ খেতে পারি। বাবা, তুমি এসব কি বলছো? আমি তো সব কিছুই বুঝতে পারছি না। আমাদের দুই বোনের স্কুলে যাওয়া দরকার। স্কুলে গিয়ে কি করবি? হ্যাঁ, যা তাড়াতাড়ি মানুষের দোকানে বাসায় কাজ খুঁজে কাজ কর, সন্ধ্যের সময় টাকা নিয়ে এসে আমাকে দিবি। যা। ঠিক আছে বাবা, আমরা দুই বোন টাকা ইনকাম করে আনবো, তবুও আমাদেরকে এই ঘর থেকে বের করে দিও না। তোরা দুইজন তো আমার টাকার চাবি, তোদেরকে কেন ঘর থেকে বের করব? যা, সারাদিন কাজ করে সন্ধেবেলা টাকা নিয়ে ফিরবি, নইলে বুঝতে পারছিস আমি তোদেরকে কি করব, এই বাড়ি থেকে বের করে দেব। এ কথা বলে কমলেশ দুই বোনকে কাজের জন্য বাড়ি থেকে বের করে দিল। তারপর সে মদ পান করে ঘুমিয়ে পড়ল। কণিকা ও মায়া দুইজনে টাকা ইনকাম করার জন্য বাইরে মানুষের বাড়িতে ও দোকানে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কেউ তাদের কাজ দিল না। এতদিন পর্যন্ত তাদের মা সুজাতা ইনকাম করে তাদের খাইয়েছে, কিন্তু তারা তো বাজার ও কাজ সম্পর্কে কিছুই জানে না। আপু, মনে হয় আমাদেরকে কেউ কাজ দেবে না। হ্যাঁ মায়া, তুমি ঠিকই বলেছ। কাজের সন্ধানে তো সকাল থেকে দুপুর হয়ে গেল, কেউ কাজ দিল না। আপু, খুব ক্ষুধা লেগেছে, চলো বাসায় যাই। মায়া বোন আমার, এখন তো আর আমাদের মা নেই যে বাসায় আমাদের জন্য খাবার রান্না করে রেখেছে। মা নাই তো কি হয়েছে, বাবা তো আছে, তাই না? কেন মায়া, উনি সকালে কি বলেছে তোমার মনে নেই? টাকা না নিয়ে বাসায় ফিরলে আমাদের অবস্থা খারাপ। আপু, তুমি বাবার কথা সিরিয়াস ভাবে কেন নিচ্ছ? বাবা তো মদ খায়। নেশাগ্রস্ত অবস্থায় কি বলেছে না বলেছে বাবার কি মনে আছে নাকি? চলো চলো বাসায় গিয়ে দেখবো কি জানো, বাবা আমাদের জন্য রান্না করে রেখেছে। চলো না আপু, বাসায় যাই। এ কথা বলে কণিকা ও মায়া বাসায় চলে গেল। কমলেশ কণিকা ও মায়াকে দিকে দৌড়ে তাদের কাছে আসলো আর খুশি হয়ে তাদেরকে চুমু দিয়ে বলল, টাকা ইনকাম করে এনেছো তাই না? দাও, তোমাদের প্রথম ইনকামের টাকা আমাকে দেখাও। কি ব্যাপার, তোমাদের দুইজনের মুখে যে কোনো কথা নেই? কি হয়েছে? বাবা, আমরা কোনো কাজ পাইনি, কেউ আমাদেরকে কাজ দেয়নি। ও, বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। তোদের মায়ের মতো তোদেরকেও পেটাতে হবে। এ কথা বলে কমলেশ ডান্ডা এনে দুই বোনকে অনেক পেটালো। মার খেয়ে কান্না করতে করতে ক্লান্ত হয়ে ক্ষুধার্ত অবস্থায় দুই বোন ঘুমিয়ে পড়ল। তারা তাদের মাকে অনেক স্মরণ করতে লাগলো আর কান্না করতে লাগলো। পরের দিন তারা একটি কাজ খুঁজে পেল। সারাদিন কাজ করে টাকা ইনকাম করে সন্ধেবেলা তারা তাদের সৎবাপের কাছে গিয়ে টাকা জমা দিত। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো। একবার শীতের সময় চলে আসলো। বাহিরের কিছু খাবার খুবই কণিকার খেতে মন চাইছিল। মায়া বার্গার কিনে এনে দুইজন মিলে খেলো। এরপর বাসায় আসলো। বাসায় আসার সঙ্গে সঙ্গে কমলেশ বলল, এই, আজকের টাকা দে আমাকে। বাবা, আজকের টাকা তো আমাদের কাছে নেই। আমি না শুনতে পছন্দ করি না, না শোনার অভ্যেস আমার নাই। বাবা, খুবই বার্গার খেতে মন চাইছিল, তাই বার্গার খেয়েছি। আজকের টাকা নেই, কালকে দেব। এই কথা শুনে কমলেশ প্রচন্ড রেগে গেল আর একটি ডান্ডা এনে দুই বোনকে খুবই পেটালো। শুধু তাই নয়, প্রচন্ড ঠান্ডার মধ্যে দুই বোনকে ঘর থেকে বের করে দিল। এরপর কমলেশ দরজা বন্ধ করে মদ খেয়ে ঘুমিয়ে পড়ল। কিছুদিন এভাবেই কেটে গেল। কয়েকদিন পরে কমলেশ দুই মেয়েকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করলো। হ্যাঁ স্যার, দুই বোনই দেখতে অনেক সুন্দরী, আর এদের জন্য আমি পুরো 50 লাখ টাকা চাই, এরপরেই বিক্রি করব। জি জি, ঠিক আছে, আপনি আমার ঘরে চলে আসুন, আমি আপনাকে ঠিকানা বলে দিচ্ছি। দুই বোন কমলেশের সব কথা শুনল। তবে মায়া তো কিছুই বুঝতে পারল না, কিন্তু বড় বোন কণিকা সব বুঝে গেল। মায়া, তুমি তো ছোট, বুঝবে না। আমার অনেক ভয় করছে, বাবা আমাদেরকে বেঁচে দেওয়ার প্ল্যান করছে। এখন আমরা কি করব? আপু, তাহলে উপায়? আমাদের এই বাবা তো খুবই খারাপ। জানি না এখন আমরা কোথায় যাব। আর যদি মা বেঁচে থাকতো তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। মা,
তুমি মরে গিয়ে তো শান্তি পেয়ে গেছো, আমাদেরকে কষ্ট সহ্য করার জন্য কেন পৃথিবীতে রেখে গেছো মা? এ কথা বলে কণিকা ও মায়া দুইজনে খুবই কান্না করতে লাগলো। ঠিক তখনই তাদের মায়ের মৃত আত্মা সেখানে প্রকট হয়ে গেল আর তাদেরকে বলল, বেটারা, আমি তো মারা গেছি, এখন আর আমি তোমাদের কাছে ফিরে আসতে পারবো না। এই জন্য আমি সরি, কিন্তু আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। এ কথা বলে তাদের মায়ের মৃত আত্মা সেখানে দুইটি লেহেঙ্গা প্রকট করলো আর তাদেরকে বলল, কণিকা, মায়া, এই দুটি লেহেঙ্গা হলো জাদুর লেহেঙ্গা। তোমরা এই জাদুর লেহেঙ্গার কাছে যা খুশি তাই চাইতে পারো। কিন্তু বাছারা, আমার সময় খুবই অল্প, এখন আমাকে চলে যেতে হবে। এ কথা বলে সেখান থেকে তাদের মায়ের মৃত আত্মা চলে গেল। এরপর কণিকা ও মায়া তাদের জাদুর লেহেঙ্গাকে পরে নিল। ঠিক তখনই তাদের বাড়ি চলে আসলো সেই লোক যার কাছে তাদের সৎ বাবা তাদেরকে বিক্রি করে দিয়েছিল। কমলেশ, ও কমলেশ, কোথায় তোমার দুই মেয়ে? এই যে ছাড়, আসুন, আমি এক্ষুনি ওদের রুমে নিয়ে যাচ্ছি আপনাকে। কণিকা ও মায়া তাদের রুম থেকে সব কথা শুনে ফেলল। আপু, ওই লোক তো চলে এসেছে। হে ইচ্ছাপুরি কর্নেওয়ালা জাদুর লেহেঙ্গা, আমাদের এখান থেকে অদৃশ্য করে দাও। কণিকা এ কথা বলার সঙ্গে সঙ্গে জাদুর লেহেঙ্গা কণিকা ও মায়াকে সেখান থেকে অদৃশ্য করে দিল। এরপর কমলেশ যখন সেই লোকটিকে সঙ্গে করে কণিকাদের ঘরে ঢুকলো তখন সেখানে কাউকে পেল না। এরপর কণিকা বড় একটি ডান্ডা দিয়ে দুইজনকে প্রচণ্ড মারতে আরম্ভ করলো। আরে, কে এখানে? কাউকেও তো দেখছি না, কিন্তু এভাবে মারছে কে আমাদের? এরপর তাড়াতাড়ি কণিকা পুলিশকে ফোন করলো। পুলিশ তাড়াতাড়ি তাদের ঘরে চলে আসলো। পুলিশ আসার পরে কণিকা তাদের বলল, হে ইচ্ছা পুরে কর্নেওয়ালা লেহেঙ্গা, আমাদেরকে আবারও ঠিক করে দাও যাতে সবাই আমাদের দেখতে পারে। এ কথা বলার সঙ্গে সঙ্গে তারা আবারও স্বাভাবিক হয়ে গেল। এরপর মায়া ও কণিকা পুলিশকে সব কথা বলে দিল। পুলিশ তাদের দুইজনকে কঠোর শাস্তি দিল। তাদের দুই গাদ্দারের সারা জীবনের জন্য জেল হয়ে গেল। তারপর থেকেই কণিকা ও মায়া তাদের জাদুর লেহেঙ্গার মাধ্যমে বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো।